আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। প্রথম, চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান, বীর হনুমান, কলিঙ্গবাসী না গুজরাটবাসী? উত্তর হবে বীর হনুমান। পরের প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটি ছিল মহর্ষি কর্ণের, রাজশ্যালকের, শকুন্তলার, প্রিয়ংবদার? উত্তর হবে শকুন্তলার। পরের প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কথা বলেছে ইলিয়াসের প্রতিবেশী, ইলিয়াসের স্ত্রী, ইলিয়াসের কন্যা? উত্তর হবে ইলিয়াসের স্ত্রী। প্রশ্ন, শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিল লাল, সবুজ, নীল, কালো? উত্তর হবে সবুজ। প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো বারেক, নির্ঝর, সন্ধান, নিরস? উত্তর হবে বারেক। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? উদ্ধার, নদ্যম্বু, সপ্তর্ষি, যথোচিত? উত্তর হবে উদ্ধার। দুই দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? তো লিখবে, চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। পরের প্রশ্ন, ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? তো লিখবে, ধীবরের পাওয়া আংটি ছিল মণিখচিত এবং রাজার নাম খোদাই করা। পরের প্রশ্ন, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল? তো লিখবে, ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটি বোচকা আর স্ত্রী শ্যামসেমাগী। প্রশ্ন, স্কুলে বিভীষিকা কে ছিল? তো লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন, তাদের কাছে বিভীষিকা স্বরূপ। পরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? উত্তর লিখবে, কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। পরের প্রশ্ন, গামোছা থেকে গামছা শব্দটি এসেছে এরকম ধ্বনি পরিবর্তনের কারণ করতে লিখবে, আরামপ্রিয়তা বা উচ্চারণের সুবিধার কারণে শব্দের মধ্যেকার স্বরধ্বনি লোপ পেয়ে গামোছা থেকে গামছা এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে। পরে যে স্বরভক্তি কথাটির অর্থ কী? উত্তর লিখবে, স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। পরের প্রশ্ন, শত নাসিক ভবন কি? উত্তর লিখবে, মূল শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকে অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শত নাসিকী ভবন। যেমন পেচক থেকে পেঁচা, পিপিলিকা থেকে পিঁপড়ে। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? উত্তর লিখবে, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহে জল কীরকম ছিল? তো লিখবে, মঙ্গল গ্রহে নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো, তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3। প্রথম, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? উত্তর লিখবে, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে এই ঘটনা ঘটেছিল। কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে পুরোদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কবিতার রচিত সাহিত্যকীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। 7 সমুদ্রের পাড়ের সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন, এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্বহাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না।
তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? পয়েন্ট করে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি। ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া রেখে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি। কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যের রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া। ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে, সেই রকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে দায়পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। প্রশ্ন, সূচক এই জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? পয়েন্ট করবে বক্তা। উল্লেখিত মন্তব্যটি করেছেন রাজশ্যালক। জেলেকে ছেড়ে দেওয়ার কারণ, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পাওয়ার পরে রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন যে আংটি বিষয়ে ধীবর যা বলছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সে আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। 6 দাগে রয়েছে কম বেশি 135 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। প্রাকৃতিক বিপর্যয়ের ছবি। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাত কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান করে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূরদিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথ ঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন হাইপেন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, বাড়িঘরও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজারা শঙ্কিত হয়ে ওঠে। পরমেশ্বর নোঙর কবিতাটির মর্মার্থ নিচের ভাষায় লেখো। পরমেশ্বর স্বপ্ন হাইপেন ইচ্ছা হাইপেন কল্পনার প্রতীক। সাদা মেঘ কালো পাহাড় কাব্য সংকলনের অন্তর্গত নোঙর কবিতায় অজিত দত্ত তার অতৃপ্তির কথা বলেছেন। কবি সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছেন সুদূর কোনো দেশে, কিন্তু ভূমির কাছে তার অজান্তে নৌকার নোঙর পড়ে গেছে। কবির জীবনের নানা স্বপ্ন হাইপেন ইচ্ছা হাইপেন কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকার আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায়।
ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে। বাস্তবরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা, কখনো আশার জোয়ার, কখনো নিরাশার ভাটা। কবি বৃথা যেন সারা রাত এক নাগারে দাঁড় টেনে চলেন। সুদূরের হাতছানি। কবির সৃষ্টিশীল মন এক জায়গায় বাধা পড়ে থাকতে চায় না, কিন্তু কবি সাংসারিক মানুষ। জীবন হাইপেন জীবিকার শর্তে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয়। নানা ধরনের সম্পর্কের বন্ধন, কাজের বন্ধন, দায়িত্ব হাইপেন কর্তব্যের বেড়াজাল কবির জীবন হাইপেন নৌকাকে নোঙরের কাছিতে বেঁধে রেখেছে। তবু সুদূরের হাতছানি তাকে উতাল করে, বৃথা চেষ্টার ব্যর্থতাকে হতাশ করে। শেষের কথা এইভাবেই একজন সৃষ্টিশীল মানুষ বাস্তব ও কল্পনার সংঘাতে অবিরাম ক্ষতবিক্ষত হন। দেখো সাথে দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তরটা আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে এমন বক্তব্যের কারণ। ভালো করে দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল, আলোচনা করো। দেখে নাও, পয়েন্ট করবে ছাত্র শিক্ষক সম্পর্ক। আটে দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। পয়েন্ট করবে ডায়েরিটির বিশেষত্ব। প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালি। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা। পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। তোমরা চাইলে পয়েন্টগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে লিখতে পারো। পরের প্রশ্ন রয়েছে, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও মঙ্গল গ্রহের বিবরণ। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।